নির্নিমেষে নিভৃতে চেয়ে রয়েছিল এক চঞ্চল নীল পরীর দিকে। নীল রঙা শাড়ি পরিহিতা মায়াবী আঁখি জোড়ায় গাঢ় কালো কাজল দেয়া, ওষ্ঠ জোড়ায় হালকা ওষ্ঠ রঞ্জনী, কোমর সমান লম্বা চুলগুলো ছেড়ে দেয়া। তবে প্রতিটা পদক্ষেপে শাড়ির কুচি দুলে যাচ্ছে, তার সাথে তাল মিলিয়ে গাঢ় হচ্ছে অনেকের হৃস্পন্দন। আর্নিকার সাথে কোনো বিষয় নিয়ে কথা বলে হাসতে হাসতে আর্নিকার দিকে এগিয়ে আসছে সে। হাসতেও যেন মুক্ত ঝরছে তার। ভাইয়া কি হয়েছে? আনিকার ডাকে চমকে ওঠে অনেক। ঈশার দিকে তাকিয়ে থাকার মাঝেই কখন তারা তার সামনে এসে পড়েছিল তা বুঝতে পারেনি অনেক। এবার ঈশার দিক থেকে চোখ সরিয়ে লাজুক ভঙ্গিতে মাথার পেছনের চুল এলোমেলো করল সে। পরপরই নিজের অবস্থান বুঝে নিজেকে স্বাভাবিক করে শান্ত কণ্ঠে বলল, না কিছু না, চল বাড়ি যাবি না? বাড়ি কেন যাব না, চলো। কথাটি বলে ঈশার থেকে বিদায় নিয়ে অনেকের পাশে এসে দাঁড়ায় আর্নিকা। ঈশা চলে যায়। রাস্তার পাশ থেকে একটা অটো নিয়ে অনেক তখনও তাকিয়ে থাকে তার যাওয়ার পানে, যতক্ষণ না ঈশা তার দৃষ্টিসীমার বাইরে যায়। এমন না যে সে আজকে প্রথম মেয়েটাকে দেখেছে, এর আগেও বহুবার সে মেয়েটাকে দেখেছিল, কিন্তু সেদিনের মতো অনুভূতি তার কোনোদিনও হয়নি। তারপর থেকে ঈশার প্রতি এক অদ্ভুত অনুভূতি অনুভব করে সে। তাকে নিয়ে ভাবতে থাকে, তার প্রতি খেয়ালি হয়ে ওঠে, তার উপর নজর রাখা শুরু করে। ওভাবেই আস্তে আস্তে নিজের অস্তিত্বে মিশিয়ে নেয় ঈশাকে। সবকিছুই নিজের মনের মাঝে লুকায়িত রাখে অনেক। ঈশার প্রতি সূক্ষ্ম অনুভূতি সে কাউকে বুঝতে দেয় না, ঈশাকেও না। ঈশার আবেগী বয়সে অনেক তার জীবনে গিয়ে তার কোনো ক্ষতি করতে চায়নি, চায়নি তার জন্য ঈশার পড়াশোনার কোনো ক্ষতি হোক। তার থেকেও বড় কথা, অনেক কোনো হারাম সম্পর্কে যেতে চায়নি। ঈশাকে সে সম্পূর্ণ হালাল রূপে নিজের করে নিতে চেয়েছে। ঈশাদের বাড়ির সামনে দাঁড়িয়ে সেসব দিনের কথা ভাবছে অনেক। আজ সন্ধ্যায় তার ফ্লাইট যাওয়ার আগে একবার মেয়েটাকে দেখে যেতে চায় সে, কিন্তু তার কোনো খোঁজ নেই। কলেজেও গিয়েছিল সে, তবে এখানে জানতে পেরেছে আজ কলেজে যায়নি ঈশা, তাই এক মুহূর্ত দেরি না করে বাড়ির সামনে চলে এসেছে। উদ্দেশ্য তাকে এক নজর দেখেই চলে যাবে, কিন্তু তার দেখা নেই। প্রায় 3 ঘন্টা ধরে ঈশার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে অনেক। এখন বিকেল বাজে 4:30। সেই 2টা থেকে এসেছিল সে। তখন থেকেই এখানে, এর মাঝে একবারও ঈশাকে ব্যালকনিতে এসেছে আন্নার ছাদে। অনেকে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে গাড়িতে হেলান দিয়ে। এখান থেকে ঈশার রুমের ব্যালকনি একদম সামনে, সেদিক পানেই অধীর আগ্রহে তাকিয়ে আছে সে। তার হৃদয় হরণী কে এক পলক দেখার জন্য ঈশাকে যে কল করবে তারও উপায় নেই। তার নাম্বারটা ব্লক করে রেখেছে ঈশা। কেন রেখেছে তা জানা নেই অনিকের। এই মেয়ের একবার দেখা পেলে সে বোঝাবে তাকে ইগনোর করার ফল। কয়েকদিন থেকেই কেমন যেন তাকে এড়িয়ে চলছে ঈশা, সেটা সে লক্ষ্য করেছে। তবে তার কারণ জানা নেই তার। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর দীর্ঘশ্বাস ফেলে অনেক। আর অপেক্ষা করা সম্ভব না, তার দেরি হয়ে যাচ্ছে। 7টার দিকে ফ্লাইট তাদের। এখনও ব্যাগ প্যাকিং করা বাকি, তার মধ্যে আবার এয়ারপোর্টে পৌঁছতে হবে। আবারও 20 মিনিট অপেক্ষা করার পর হতাশার নিঃশ্বাস ফেলে অনেক ঈশার ব্যালকনির দিকে আর একবার তাকায়, একটু আশায় যদি শেষ সময় একবার দেখতে পায়। তবে না, এবারেও সে নিরাশ দেখা মিলল না ঈশার। গাড়িতে উঠে বসে অনেক গাড়ি স্টার্ট দিয়ে আবারও তাকায় ব্যালকনির দিকে। না, নেই তার কাঙ্ক্ষিত মানুষটি। দীর্ঘশ্বাস ফেলে চলে যায় সে সেখান থেকে। আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে শুভ্র। পরনে তার নেভি ব্লু শার্ট, সাথে ব্ল্যাক জিন্স, হাতে ব্ল্যাক লেদারের ঘড়ি, চুল সেট করে মোবাইল পকেটে নিয়ে আনিকার দিকে ফিরে তাকায় সে। আনিকা বিছানার এক কোণে বসে আছে, দৃষ্টি তার মেঝেতে নিবদ্ধ। শুভ্র তার দিকে তাকিয়ে স্বভাবস্বরূপ গম্ভীর কণ্ঠে বলল, আমার যাওয়া নিয়ে মন খারাপ নাকি মিসেস শুভ্র? আনিকা তাকায় তার দিকে, শান্ত দৃষ্টি তার। সত্যি কথা বলতে আনিকার খারাপ লাগছে শুভ্রের যাওয়ার কথা শুনে। ঠিক যতটা খুশি হয়েছিল, এই মুহূর্তে সে খুশি থাকতে পারছে না। কেমন যেন হৃদয় মাঝে এক সূক্ষ্ম কষ্ট হচ্ছে তার। তবে তা বুঝতে দিল না শুভ্রকে। এলোমেলো দৃষ্টি ফেলে কঠিন গলায় বলল, আপনি গেলে আমি শান্তিতে থাকবো, সেখানে খারাপ লাগবে কেন? আমি কি আপনাকে অশান্তিতে রেখেছি নাকি? অবশ্যই। তাহলে তো আপনার শান্তিকে অশান্তিতে রূপান্তর করতে হলে আমাকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। আনিকার প্রতি উত্তর করে না, নিশ্চুপ থাকে। শুভ্র এগিয়ে গেল আনিকার দিকে, হুট করে তাকে টেনে আনিয়ে ফেলে নিজের বক্ষ দেশে। শক্ত করে জড়িয়ে নেয় তাকে নিজের বাহু বন্ধনীতে। আকস্মিক ঘটনায় চমকে উঠে আনিকা, খামচে ধরে শুভ্রের শার্ট,
ঘটনা বুঝতে পেরেই ছটফট করতে থাকে শুভ্রের বাহু বন্ধনী হতে ছাড়া পাওয়ার জন্য। ছাড়ে না শুভ্র, বরং আরো শক্ত করে হাতের বাঁধন। কিন্তু সময় অতিবাহিত হওয়ার পর হাতের বাঁধন আলগা করে শুভ্র। ততক্ষণে আনিকার ছটফটানি বন্ধ হয়েছে। শান্ত হয়ে শুভ্রের অস্বাভাবিক হৃস্পন্দন অনুভব করছে সে। শুভ্র সময় নিয়ে গাঢ়ভাবে অশ্রুজোড়া ছুঁয়ে দেয় আনিকার কপালে। মোহনীয় কণ্ঠে বলে, অশান্তি হলেও তোমাকে আমার হয়েই থাকতে হবে, আমার শান্তির কারণ হয়ে। আর্নিকাকে ছেড়ে কক্ষ ত্যাগ করল শুভ্র। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। তার পেছন পেছন এলো তার মা বাবা, আর শুভ্রতা আর্নিকা এলো খানিক পর। শুভ্র ততক্ষণে গাড়িতে উঠে বসেছে। অনেক শুভ্রের বাবা মায়ের সাথে কথা বলছিল। তখনই আর্নিকা এগিয়ে গিয়ে তার ভাইয়াকে জড়িয়ে ধরে বলে। কেমন আছো ভাইয়া? অনেক আর্নিকার মাথায় আদরে হাত বুলিয়ে দিয়ে বলে, ভালো আছি বনু, তুই কেমন আছিস? ভালো। তুমি আমার সাথে দেখা করতে আসো না কেন? ভালো আছি বনু, তুই কেমন আছিস? কাজ ছিল বনু, তাই আসতে পারিনি, এরপর থেকে আসবো। আর্নিকা অনেককে ছেড়ে দিয়ে মুখ ফিরিয়ে অভিমানী স্বরে বলে। তুমি শুধু মুখেই বলো। তার কথায় সম্মতি জানিয়ে সুমি খান বলে ওঠেন, কাল কখন ফ্লাইট তোর? সঙ্গে কেউ আছে? ঠিকই তো বলেছ আর্নিকা, তুমি তো আসো না অনেক। অনেক তার দিকে তাকিয়ে বলে। আপনি ওর সাথে যোগ দিচ্ছেন আন্টি? সুমি খান মুস্কি হেসে বলে। ঠিক কথাই তো বললাম। তার মাঝেই সাহিল খান বললেন, তোমাদের এব- তোমাদের এবার রওনা দেওয়া উচিত, এয়ারপোর্টে পৌঁছাতে টাইম লাগবে। অনেক সম্মতি জানায় তার কথায়। বোনের দিকে এগিয়ে গিয়ে তাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলে। রাগ করতে নেই বনু, প্রমিস, এরপর থেকে আসবো। আর্নিকা আর এই যাওয়ার বেলায় রাগ দেখালো না, মুস্কি হেসে বলে। ঠিক আছে, সাবধানে যাও। আঁধারে ঘনত্ব বাড়িয়ে রাত্রি নেমেছে ধরণীতে। শীতল শান্তময় রাত্রি। অন্ধকারের মাঝে সেই শিরানো মৃদুর ঠান্ডা বাতাস, আকাশে হাজারো তারার মেলা। তাদের মাঝে চন্দ্রিমার এক অপরূপ সৌন্দর্য নিজের সৌন্দর্যের সাথে মৃদু রোশনি ছড়িয়ে দিচ্ছে শহর জুড়ে। এই গভীর রাতে প্রায় সকলেই ঘুমে বিভোর। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে শহরটি যেন ঘুমিয়ে আছে, তার সাথে ঘুমিয়ে আছে সেথায় বসবাসকারী মানবেরা। তবে ঘুম নেই আর্নিকার আখি জোড়ায়। বিছানার মাঝে এপাশ ওপাশ করছে সে, কিছুতেই ঘুম আসছে না তার। এক পর্যায়ে বিরক্ত হয়ে উঠে বসে আর্নিকা। বালিশের নিচে অবহেলায় পড়ে থাকা মোবাইলটা উঠিয়ে সময় দেখে নেয়। সে রাত 12টা বাজে। কিছুতেই ঘুম ধরা দিচ্ছে না তার আখি জোড়ায়। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, শান্তি লাগছে না এভাবে। শুভ্রের শক্ত করে জড়িয়ে ধরে ঘুমানো যেন অভ্যাসে পরিণত হয়েছে আর্নিকার। এই মুহূর্তে শুভ্রের প্রতি সে চরম বিরক্ত। তার অভ্যাস খারাপ করে দিয়েছে এই বদলোক। 1 ঘন্টা আগেই সুমি খানকে কল করেছিল শুভ্র, জানিয়েছিল তারা পৌঁছে গেছে। তবে আর্নিকার সাথে কথা হয়নি তার। আর্নিকার এই মুহূর্তে শুভ্রের কণ্ঠস্বর শোনার বড় ইচ্ছে করছে। তার কেন করছে সে জানে না। আর্নিকা ভেবেছিল এই বদলোকটা চলে গেলে হয়তো সে একটু শান্তিতে থাকবে, কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণিত করে সে অতিশয় অশান্তিতে আছে। কিছুই ভালো লাগছে না তার। সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, ভীষণ একা মনে হচ্ছে নিজেকে। শুভ্রের প্রতিও বিরক্ত লাগছে। ফট করে পাশ থেকে ফোন হাতে নেয় আর্নিকা। উদ্দেশ্য এই বদলোকটাকে কল করে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিয়ে মনটাকে শান্ত করে তারপর ঘুমোবে। তাহলে হয়তো একটু শান্তি লাগবে। কিন্তু ফোন হাতে নিয়ে তার মনে পড়ে শুভ্রের নাম্বার তার কাছে নেই। বিষয়টা হাস্যকর হলেও সত্য। বিয়ের 1 মাস হয়ে গেলেও নিজের বরের নাম্বার নেই আনিকার কাছে। না সে কখনো শুভ্রের কাছে চেয়েছে, আর না শুভ্র তাকে তার নাম্বার দিয়েছে। সে এটাও জানে না তার নাম্বার শুভ্রের কাছে আছে কিনা। প্রচণ্ড বিরক্ত আনিকা ধপাস করে মোবাইলটা পাশে রেখে একটি বালিশ টেনে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মুখবিবর কুঁচকে বলে ওঠে, অসহ্য লোক। কাছে থাকলেও শান্তিতে থাকতে দেয় না, দূরে গিয়েও শান্তিতে থাকতে দেয় না। একবার ফিরুক আগে, তারপর তার শান্তিতে থাকা আমি দেখাচ্ছি। আমাকে অশান্তিতে রেখে নিজে শান্তিতে থাকবে? কি ভেবেছি কি সে? দিনের দ্বীপ্রহর, তপ্ত গরমে উত্তপ্ত চারিপাশ। সেই উত্তপ্ততাকে ক্ষণে ক্ষণে মিলিয়ে দিতে মৃদু হাওয়া বইছে। এ যেন উত্তপ্ত গরমে এক গ্লাস ঠান্ডা শরবতের ন্যায় হৃদয়ে গেঁথে যাচ্ছে। কলেজের গেটের সামনে এক গাছের নিচে দাঁড়িয়ে আছে ঈশা।
সে অপেক্ষা করছে আর্নিকার। গত দুদিন তার কলেজে আসা হয়নি, বাড়িতে ছিল না। তার নানু হঠাৎ করে অসুস্থ হওয়ায় সে সেখানে গিয়েছিল। তবে আরও একটি কারণ আছে যার জন্য সে কলেজে আসেনি। নিজেকে কিছুটা সময় দিতে চেয়েছে সে। সেদিন তার বাবার কথা সে অনেক ভেবেছে। তার বাবা ঠিক কথাই বলেছে, জীবন কারোর জন্য থেমে থাকে না। শুধু শুধু কাউকে নিয়ে ভেবে সে আর নিজেকে কষ্ট দেবে না। অনেকের জন্য তার ভালোবাসা না হয় অজানাই থাক, তাকে বলে সে নিজের ভালোবাসাকে অসম্মান করবে না। ঠিক আগে যেরকম ছিল সেভাবেই থাকবে, শুধু তাকে দেখার বা কথা বলার প্রত্যাশাটা আর করবে না। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলে ঈশা। তারপর আর্নিকার অপেক্ষা করতে থাকে, যে কিনা 5 মিনিট বলে বলে 30 মিনিট সময় ব্যয় করে ফেলেছে ইতিমধ্যে। বিরক্ত হয়ে হাত ঘড়ির দিকে তাকায় ঈশা, দেখে 10টা 40 বাজে। 11টার দিকে তাদের ক্লাস, আর এদিকে আর্নিকার দেখা নেই। আরও 10 মিনিট পর সেখানে উপস্থিত হয় আর্নিকা। গাড়ি থেকে নেমেই দৌড়ে আসে ঈশার কাছে। ঈশার সামনে এসে দাঁড়াতেই ঈশা তার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, এই, তোর 5 মিনিট হইলো? আমি কখন থেকে অপেক্ষা করছি জানিস? তুই জানিস না ক্লাস কয়টার দিকে? তোর এত মনের ঘুম আসে কোথা থেকে বলতো? আর্নিকা ঈশার দিকে তাকিয়ে বোকা বোকা হাসে। সারা রাত ঘুম না হওয়ার দরুন ভোরবেলা ঘুম নিয়েছিল সে, তাই উঠতে দেরি হয়ে গেছে। কেউ ডাকেও নি তাকে। বোকা বোকা হাসতে হাসতে বলে, ভাবি রাগ করো কেন? তুমি তো জানো আমার ঘুম বেশি, তাই আর কি। আগে হলে আর্নিকার ভাবি ডাকে হয়তো ঈশা লজ্জা পেত, লজ্জায় কিছু বলতে পারতো না। কিন্তু আজ আর তা হলো না, বরং ঈশা আগের থেকেও রাগী কণ্ঠে বলল, আর কোনোদিন যদি আমাকে ভাবি ডাকিস তাহলে তোর মাথা ফাটিয়ে দিব আমি। আর্নিকা থামলো না, বরং দুষ্টু হেসে বলল, কেন ভাবি? ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে নাকি? তুই চুপ করবি? আর একবার যদি ডাকিস তাহলে কিন্তু ভালো হবে না। তোর ভাইয়ের নাম আমার সামনে নিবি না। কেন, বরের নাম শুনে লজ্জা পেলে নাকি? আন্নিকা প্লিজ। না আমি তোর ভাইয়ের বউ, আর না কোনোদিন তার বউ হব। তাই আমাকে আর ভাবি বলবি না। আনিকা অবাক হলো, যে মেয়ে তার ভাইয়ের নাম শুনে লজ্জায় লাল হতো সে আজ এই কথা বলছে। কিছু তো একটা হয়েছে। ঈশাকে দেখে এই মুহূর্তে বেশ সিরিয়াস মনে হচ্ছে। তাই সে মজা বাদ দিয়ে সিরিয়াসভাবে কি হয়েছে তা জিজ্ঞাসা করতে চাইল। তবে তাকে কথা বলার সুযোগ না দিয়ে ঈশা বলল, আর কোনো কথা না, তাড়াতাড়ি ক্লাসে চল, দেরি হয়ে যাচ্ছে। 12টার দিকে ক্লাস, অলরেডি 12টা 5 বাজে। কথাটি বলেই আর্নিকার হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে যেতে থাকে। আর্নিকা হক চুকিয়ে বলে ওঠে। আমার কথাটা তো শোনো। ঈশা এবার থেমে গিয়ে আর্নিকার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, তুই যদি অন্য কোনো ব্যাপারে কথা বলতে চাস তাহলে ঠিক আছে, কিন্তু এই ব্যাপারে তুই আমাকে কিছু জিজ্ঞেস করবি না। আমি তোকে বলতে পারবো না, প্লিজ আমাকে জোর করিস না। আমার কথা। আর্নিকাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে ঈশা শক্ত কণ্ঠে বলে ওঠে, প্লিজ অর্নি, আমার যখন মনে হবে তোকে বলা দরকার তখন আমি নিজে থেকেই বলবো। দিনের শেষ প্রহর, সূর্য রক্তিম বর্ণ ধারণ করে তার বিদায়ের আগাম বার্তা জানিয়ে নিয়ে দিচ্ছে। অম্বরদয় লাজে রাঙার ন্যায় রক্তিম বর্ণ ধারণ করে আছে। সূর্য হেলে পড়েছে পশ্চিম দিগন্তে। টিউশন শেষে বাড়ি ফিরছে ঈশা। 1 সপ্তাহ হলো 2টি ক্লাস 5-এর বাচ্চাকে টিউশন পড়েছে সে। টাকা পয়সার তাগিদে না, একটু নিজেকে ব্যস্ত রাখার আর এক কৌশল মাত্র। তার বাবা তাকে মানা করেছিল কিন্তু সে শোনেনি। নিজেকে ব্যস্ত রাখাও কিছুটা শখের বশেই টিউশনিটা পড়ায় সে। তাদের বাড়ি থেকে 10 মিনিটের পথ, তাই হেঁটেই আসে ঈশা। আপন মনে অনেক কিছু ভাবতে ভাবতেই এগিয়ে যাচ্ছে সে। হঠাৎ কারো ডাকে ফিরে তাকায় সে। ঈশা তাকাতেই আশরাফের ঠোঁট এলিয়ে হাসে। দ্রুত পায়ে তার দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমাকে চিনতে পারছেন? ঈশা ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। কিছু সময় নিশ্চুপ থেকে হাত না মিলিয়ে শান্ত কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম। জি, চিনতে পেরেছি, আপনি শুভ্র ভাইয়ার বন্ধু মনে হয়। আশরাফ কিছুটা অপ্রস্তুত হয়ে হাত গড়িয়ে নেয়। তারপর ঠোঁটের কোণে মুচকি হাসি বজায় রেখে বলল, ওয়ালাইকুম আসসালাম। বাহ, দেখি ভালোই চিনতে পেরেছেন। আপনি ঈশা ভাবির ফ্রেন্ড, রাইট? ঈশা ছোট্ট করে জবাব দেয়। ঈশা ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, জি হ্যাঁ। আচ্ছা, আপনি আমার থেকে ছোট হবেন, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? সমস্যা নেই, বলতে পারেন। ঠিক আছে, তা তুমি কোথায় যাচ্ছিলে? ঈশার কথায় আশরাফ হড়বড়িয়ে বলে ওঠে, কেন? না মানে, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। আচ্ছা আমি তাহলে আসি, আমার দেরি হচ্ছে। ঈশা আশরাফের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলে, আরে এক্ষুনি চলে যাবে? এত দূরে না মানে, এতদিন পর দেখা, একটু কোথাও বসি।
মনে মনে কথাগুলো ভাবে আশরাফ। আশরাফকে কোনো কথা বলতে না দেখে ঈশা বলে, আজ না ভাগ্য থাকলে অন্য কোনো একদিন। ভাগ্যে তো থাকবেই, তবে সেটা একটু বসার জন্য না, তোমার সাথে সারা জীবন কাটানোর জন্য। কথাটি বলেই আর দাঁড়ায় না ঈশা, দ্রুত আশরাফের সামনে থেকে চলে যায়। বিড়বিড় করে বলে, আজ তাহলে আসি। আজব লোক তো। আশরাফ আর আটকায় না ঈশাকে। সে তো এক পলক দেখতে এসেছিল, তবে কথা হলো এটাই অনেক। ঈশার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আজ যেতে দিলাম, তবে একবার নিজের করে পেলে আর যেতে দিব না, আমার করেই রেখে দিব সারাটা জীবন। গোধূলি লগ্নের শেষ প্রহর। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর্নিকা। মুখবিবর থমথমে হয়ে আছে। অদূরে গন্তব্যহীনভাবে তাকিয়ে আছে সে, হয়তো কিছু ভাবছে। চারিদিকে পাখিদের নিজ নীড়ে ফেরার তারা দেখা যাচ্ছে। তাদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, যেন আনন্দে মাতোয়ারা হয়ে গান গাইছে তারা। তাদের সেই গানে ব্যাঘাত ঘটিয়ে আর্নিকার মোবাইলটি উচ্চ স্বরে বেজে উঠল। একবার রিং হতে হতে সেভাবেই কেটে গেল। পর মুহূর্তেই আবারও রিং হতে থাকলো, যেন ওপাশের ব্যক্তিটি বড্ড অধৈর্য হয়ে আছে। ফোন না ওঠানো পর্যন্ত সে থামবে না। আরেকা দৃষ্টি বাইরে রেখে দীর্ঘশ্বাস ফেলল। হাত বাড়িয়ে পাশ থেকে মোবাইলে উঠিয়ে সামনে নিতেই ভ্রুজোড়া কুঁচকে এলো তার। মোবাইলের স্ক্রিনে দৃশ্যমান হয়েছে মাই অ্যাফিনিটি। নিজের মোবাইলে এমন সেভ করা নাম্বার দেখে কুচকানো ভ্রুজোড়া আরও খানিকটা কুচকে নেয় আর্নিকা। সাথে মনে করার চেষ্টা করছে সে কবে এমন নামে কার নাম্বার সেভ করেছে, তবে কিছুতেই কোনো কিছু মনে পড়ছে না তার। সে আদৌ এই নাম্বার সেভ করেছে কি না সেটা নিয়ে সন্দেহ আর্নিকার। ভাবনার মাঝেই আরও দুবার রিং হতে হতে কল কেটে গেছে। অপর পাশের ব্যক্তিটিও অধৈর্য হয়ে একের পর এক কল করেই আছে, যেন কল না তোলা অবধি সে নিস্তার নেবে না। আর কিছু ভাবার অবকাশ না দিয়ে চতুর্থবারের ন্যায় রিং হতেই ফোন তুলে কানে নেয় আর্নিকা। তার কিছু বলার পূর্বেই অপর পাশের ব্যক্তিটি ধমক দিয়ে বলে ওঠে, ইডিয়েট, কল রিসিভ করতে এত সময় লাগে? অপর পাশের ব্যক্তিটির কণ্ঠস্বর শুনে আনিকা চমকে উঠে অবাক হয়ে কানের কাছ থেকে ফোন নামিয়ে আরও একবার নাম্বারটা ভালোভাবে দেখে নেয় সে। আনিকা এই মুহূর্তে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার অবাক হওয়ার মাঝে অপর পাশ থেকে আবারও এক জোরালো ধমক তার কর্ণহার হয়। কথা বলছো না কেন ইডিয়েট? আনিকা বিস্মিত কণ্ঠে বলল, আপনি? না, আমি। দাঁতে দাঁত চেপে বলে ওঠে শুভ্র। আনিকা এবার নিজেকে কিছুটা ধাতস্থ করে বলল, সত্যি আপনি কল করেছেন? না, আমার ভূত কল করেছে। আর্নিকা এবার বিরক্ত হয়, এভাবে কথা বলার কি আছে, ভালোভাবেও তো কথা বলা যায়। সেও এবার তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, উদ্ধার করলেন ভূত মহাশয় আমাকে, কল করে এবার কল রাখেন। আমি কোনো ভূতের সাথে কথা বলি না। একবার কল কেটে দেখো শুধু। গম্ভীর কণ্ঠে বলল শুভ্র। কেন, কি করবেন কাটলে? সেটা না হয় যখন করব তখন দেখো। শুভ্রের গম্ভীর কথায় কিছুটা ভীত হলো আর্নিকা। কিছু বলার সাহস পেল না। কিছুটা সময় নিয়ে শুভ্র স্বাভাবিক কণ্ঠে বলল, কি করছিলে? তাতে তোর কি? মনে মনে কথাটি বলে ভেঙচি কাটল আর্নিকা। তারপর মৃদুস্বরে বলল, কিছু করছি না, বসে আছি। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, আপনি? কথাটা বলেই নিজেই নিজেকে শাসালো আর্নিকা। এই লোকের কথা তাকে কেন জানতে হবে? হ্যাঁ হয়েছে, একটু আগে মিটিং করে ফিরলাম, এখন রেস্ট নিচ্ছি। আর্নিকা কি বলবে খুঁজে পেল না। কিছু সময় নিশ্চুপ থেকে ফট করেই বলে উঠল, ফিরবেন কবে? প্রশ্নটি শুভ্রের কাছে পাক্কা গৃহিণীদের মতো লাগলো। সে মুচকি হেসে বলল, কেন মিস করছো বুঝি? আর্নিকা এবার কিছুটা থমকালো, তারপর নিজেকে আড়াল করতে বলল, মোটেও না, আম্মু জিজ্ঞেস করতে বলেছিল তাই করলাম। আম্মু তো জানে। আর্নিকার এবার রাগ হলো। একটা কথা জিজ্ঞেস করেছে, তার উত্তর না দিয়ে সে একের পর এক পাল্টা প্রশ্ন করছে। এ কেমন লোক? সে এবার কিছুটা মেজাজ দেখিয়ে বলে উঠল, প্রশ্ন করেছি, উত্তর দিতে হলে দিন, না হলে দিতে হবে না। উল্টো এত প্রশ্ন কেন করেন? শুভ্র তবুও উত্তর দিল না। আরাম করে সোফায় বসে মাথা এলিয়ে দিল। পেছনের দিকে ডান হাত থেকে ফোন নিয়ে বাঁ হাতে নিয়ে বলল, আমাকে অশান্তিতে রেখে খুব তো শান্তিতে আছেন মনে হয়। আর্নিকা শুভ্রের শান্ত কথায় থমকালো। সে ভেবেছিল তার মেজাজ দেখানো কথায় শুভ্র তাকে এক জোরালো ধমক দেবে। আর্নিকা এবার নিজেকে ধাতস্থ করে ভ্রু কুঁচকে সন্ধিহান কণ্ঠে বলল, আমি তো আপনার কাছে নেই, তাহলে আপনার শান্তি নষ্ট করলাম কি করে? সেটাই তো কারণ। কি কারণ? কাছে নেই।
আর্নিকা কিছু বলতে চাইল, তবে তার বলার আগেই শুভ্র তারা দেখিয়ে বলল, আচ্ছা রাখি, এখন একটু বাহিরে যেতে হবে। বললেন না তো কবে ফিরবেন? মৃদুস্বরে জানতে চাইল আর্নিকা। শুভ্র মুচকি হাসলো। আর্নিকার এই গিন্নি গিন্নি প্রশ্ন তার মনকে শান্ত করছে। ভালো লাগার ছোঁয়া অনুভব হচ্ছে। রাতে ফ্লাইট, বাড়ি পৌঁছাতে সকাল 10টা বেজে যেতে পারে। গোধূলি লগ্ন। বিদায় হয়ে রাত্রি নেমেছে ধরণীর বুকে। অন্ধকার ঘনিয়ে এসেছে চারিপাশে। এখন রাত প্রায় 9টা। সেই 7টার দিকে বই পড়তে বসেছিল আর্নিকা। এবার আর ভালো লাগছে না। বই বন্ধ করে উঠে দাঁড়ালো সে। মন ও মাইন্ড দুটোকেই একটু ফ্রেশ করা দরকার। কথাটি ভেবে কক্ষের বাইরে পা বাড়ালো সে। উদ্দেশ্য শুভ্রতার সাথে একটু গল্প করে সময় কাটানো। শুভ্রতার কক্ষের সামনে গিয়ে দরজায় আওয়াজ করল আর্নিকা। ভেতর থেকে শুভ্রতা উত্তর দিল, আসো ভাবি, কতদিন বলেছি আমার রুমে আসতে তোমার পারমিশন নেওয়ার কোনো দরকার নেই। কক্ষে প্রবেশ করতে করতে আর্নিকা বলল। আমি এসেছি সেটা কি করে বুঝলেন? শুভ্রতা বই পড়ছিল এতক্ষণ। সেগুলো বন্ধ করে রাখতে রাখতে মিষ্টি হেসে বলল, কারণ এই সময় আমার রুমে তুমি ছাড়া আর কেউ আসে না। এই সময় একমাত্র তুমিই আসো। আর্নিকা মৃদু হাসল। সত্যিই তাই। প্রতিদিন এই সময়ে শুভ্রতার সাথে আড্ডা দেওয়া একটা রুটিন হয়ে উঠেছে তার। আর কিছু না বলে বিছানায় গিয়ে বসলো আর্নিকা। শুভ্রতা বই গুছিয়ে রেখে আর্নিকার পাশে এসে বসে আর্নিকার দিকে কিছু সময় স্থিরভাবে তাকিয়ে থেকে মুচকি হেসে বলল। ভাইয়াকে মিস করছো বুঝি? আর্নিকা শুভ্রতার দিকে তাকিয়ে তারপর বলে, ওই বদলোককে মিস করব কেন? তাহলে মিস করছো না বলছো? আর্নিকা কিছু সময় চুপ থাকলো, তারপর মৃদু স্বরে বলল। হুম। কিন্তু তোমার চোখ যে অন্য কথা বলছে। আর্নিকা আবার মজা করে বলল, চোখ আবার কথা বলে নাকি? বলে, আর শেষ সময় সত্যি কথা বলে। তোমাকে কে বললো? আমি জানি। আমি মোটেও ওই বদলোককে মিস করছি না। আমার তাকে দেখতেই ইচ্ছে করছে না। আমি তো শান্তিতে আছি সেই নেই বলে। আমার মন খারাপও করছে না। এই মুহূর্তে সব থেকে বড় মিথ্যে কথাগুলো বলল আর্নিকা। খুব সূক্ষ্ম এক অভিমান মিশে আছে তার কণ্ঠে। সুব্রতা সবটাই লক্ষ্য করল। মৃদু হাসলো আর্নিকার কথা বলার ধরন দেখে। আর্নিকার মন খারাপ হবে ভেবে এই বিষয়ে আর কিছু বলল না সুব্রতা। প্রসঙ্গ পাল্টে বলে ওঠে, জানো আজ কি হয়েছে? নতুন এক দিনের শুরু। চারদিক মৃদুময় হাওয়া করেছে। আবহাওয়া শান্ত আজ। খুব একটা রোদ নেই, যতটুকু আছে মৃদু হাওয়ার দরুন আর গায়ে লাগছে না, বরং এক শান্তির ছোঁয়া লেগে আছে পরিবেশে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে সময় প্রায় 11টা ছুঁই ছুঁই। দ্রুত রাস্তা দিয়ে হেঁটে চলেছে ঈশা। গন্তব্যস্থল তার কলেজ। আজ 11:30টার দিকে ক্লাস আছে তার। এদিকে কোনো অটো পাচ্ছে না সে, তাই দ্রুত পায়ে এগিয়ে চলছে। হঠাৎ সামনের দিকে তাকাতেই দূরে এক ব্যক্তির উপর নজর আটকালো তার। স্থির হয়ে রইলেও সে পা জোড়া থমকে গেল। পর মুহূর্তেই ভাবল এই ব্যক্তি সেই ব্যক্তি না। সে তো দেশেই নেই, তাহলে এখানে থাকবে কি করে? হয়তো দূর থেকে একরকম লাগছে। লম্বা নিঃশ্বাস নিয়ে এগিয়ে যেতে লাগলো ঈশা। আরেকটু এগিয়ে গিয়ে আবারও দাঁড়িয়ে পড়ল ঈশা। অনাকাঙ্ক্ষিতভাবে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখে হৃস্পন্দন বৃদ্ধি পেল তার। কম্পিত হলো পদজোড়া। নিজের চোখকে এই মুহূর্তে বিশ্বাস করতে পারছে না ঈশা। তার সামনে সাদা শার্ট, সাথে ডিপ ব্লু জিন্স, সাথে চোখে রোদ চশমা, হাতে ঘড়ি, পায়ে ব্ল্যাক শু পরে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অনেক। বরাবরের ন্যায় এবারেও অনেকের রূপে মুগ্ধ হলো ঈশা। সবকিছু ভুলিয়ে তাকিয়ে থাকলো তার আরাধ্য পুরুষটির দিকে। সেই মুহূর্তেই অনেকের ফোনালাপের কথা মাথায় আসতেই তার থেকে চোখ সরিয়ে নিল সে। দৃষ্টি নামিয়ে মনে মনে ভাবল, এই পুরুষের মায়ায় আর পড়িস না ঈশা। নিজেকে সামলা, তুই পারবি। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে এগিয়ে যেতে লাগলো ঈশা। তার হাঁটার তালে তালে তার হৃস্পন্দন বেড়ে যাচ্ছে। গলা শুকিয়ে আসছে তার, তবুও নিজেকে শক্ত করে এগিয়ে গেল সে। অনেকের দৃষ্টি এই দিকেই, কিন্তু ঠিক কোথায় তা বুঝতে পারল না ঈশা। তার ব্ল্যাক সানগ্লাসের জন্য এটা যেন তাকে আরো অস্বস্তিতে ফেলে দিচ্ছে। তার জানা মতে অনেকে এই মুহূর্তে দেশে বাইরে থাকার কথা। এখানে কি করছে তা বুঝতে পারছে না ঈশা। অনিকের সামনে আসতেই তার কর্ণগোচর হলো অনিকের গম্ভীর কণ্ঠস্বর। দাঁড়াও, কথা আছে।
ঈশা শুনল, তবে দাঁড়ালো না। কাঁধ ব্যাগটি শক্ত করে চেপে ধরে এগিয়ে যেতে থাকলো সে। অনেকের বিগড়ানো মেজাজ আরও বিগড়ানো। দেশে ফিরে বাড়ি পর্যন্ত যায়নি সে। অশান্ত মন শান্ত করতে এয়ারপোর্ট থেকে সোজা এখানে এসেছে। গাড়ি তার ড্রাইভার নিয়ে গিয়েছিল, তাই আসতে খুব একটা অসুবিধে হয়নি। শুভ্রকে এয়ারপোর্টে বিদায় দিয়ে সোজা এখানে এসেছে। বাইরে গিয়েও সে এক মুহূর্ত শান্তি থাকতে পারেনি। তার অবচেতন মন বারবার শুধু ঈশাকে এক পলক দেখতে চেয়েছে। আর এই মেয়ে কিনা তাকে এভাবে ইগনোর করে চলে যাচ্ছে। কথাটি ভেবে রাগ হলেও তার, তবে সেটাকে দমন করে ঈশার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। ঈশা থমকালো, দৃষ্টি নত রেখেই শান্ত স্বরে বলল। সামনে থেকে সরুন, আমার তাড়া আছে। ঈশার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে অনেক বলল। আমাকে ইগনোর করছো কেন? আমার তাড়া আছে। আমি যা বলেছি তার উত্তর দাও। ঈশার নিজেকে সামনে শক্ত কণ্ঠে বলল। আপনার সাথে আমার সেরকম কোনো সম্পর্ক নেই যে আমি আপনাকে ইগনোর করব। অনেক এবার দাঁতে দাঁত চেপে বলল। তাহলে এবার তুমি সম্পর্কে হিসাব করবে? ঈশা কিছু বলল না, নিশ্চুপ। অনেক গম্ভীর কণ্ঠে বলল। আমার দিকে তাকাও। ঈশা তাকালো না, দৃষ্টি নত করেই রইল। অনেক আবারও বলল। বলছি না আমার দিকে তাকাও। ঈশা এবার তাকালো অনেকের দিকে। অনেক বলল। নাম্বার ব্লক করার কারণ? আনব্লক করারও তো কোনো কারণ নেই। কথাটি বলেই ঈশা অনেককে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, তবে পাইল না। অনেক আবারও তার সামনে এসে পথ আটকে দাঁড়িয়ে বলল। তুমি আপা। অনেককে তার কথা সম্পূর্ণ করতে না দিয়ে ঈশার কণ্ঠে রাগ মিশিয়ে বলে উঠল। আপনি কিন্তু আবার অসভ্যতম করছেন। আর একবার আমার পথ আটকালে আমি চিৎকার করবো এবার। আর এক মুহূর্তও দাঁড়ালো না ঈশা, চলে গেল সে। অনেক তার দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না এটা ঈশা বলতে পারে। ঈশার যাওয়ার দিকে তাকিয়ে অনেক বলে। তোমার খাঁচায় বন্দি হওয়ার সময় চলে এসেছি ঈশা পাখি। তারপর আমি তোমায় সম্পর্কের হিসাব বোঝাবো। অন্ধকার ছড়িয়েছে ধরণীর বুকে। চন্দ্রের আগমন ঘটেছে নীলিমা আকাশে। সাথে হাজারো তারার দল ভিড় করেছে। চারদিকে আলো অন্ধকার লুকোচুরি খেলছে। আবহাওয়া শীতল শান্ত। ড্রেসিং টেবিলের সামনে বসে কোমর সমান কেশিদয় বেনি করছে আনিকা। এটা তার নিত্যদিনের স্বভাব। বেনি না করলে যেন ঘুম আসে না তার। ধরণীর আধার যেন আনিকার মাঝেও প্রতিচ্ছবিত হয়েছে। চোখে তার হাজারো অভিযোগ, অভিমান। তবে সেটা ঠিক কিসের জন্য সে নিজেও জানে না। আদৌ এই অভিযোগ, অভিমানের কোনো ভিত্তি আছে কিনা সে তাও জানে না। শুধু জানে শুভ্রর তাকে এড়িয়ে চলাতে সে কষ্ট পেয়েছে। তার মাঝে অভিমান সৃষ্টি হয়েছে। শুভ্র সকালবেলা বাড়িতে আসার পর থেকেই আর্নিকার সাথে ঠিকভাবে কথা বলেনি। আজ আর আর্নিকাকে জোর করে তাকে দিয়ে ড্রেস বের করে দিতে বলেনি, শার্ট খুলে দিতে বলেনি। সবকিছু নিজেই করেছে। আর্নিকার সাথে প্রয়োজন ছাড়া কথা বলেনি। কেন বলেনি তা জানে না আর্নিকা। শুধু জানে তার এড়িয়ে চলাতে সে কষ্ট পেয়েছে, মনের মাঝে অভিমান হয়েছে। আর্নিকা জানে না এই অভিমানের ভিত্তি আছে কিনা। আর্নিকা অবাক হয়ে ভাবে সে কেন অভিমান করবে। অভিমান আমরা তখনই করি যখন জানতে পারি সামনের মানুষটি আমার অভিমানের মূল্য দেবে, অভিমান ভাঙতে আসবে। তাহলে সে কেন এই বদলোকের ওপর অভিমান করছে? সে কি আদৌ আর্নিকার রাগ ভাঙাবে, তার অভিমান বুঝবে? ভাবনার মাঝে হুট করে কাঁধে কার স্পর্শ পেয়ে কেঁপে উঠল আর্নিকা। ঘুরে দেখতে চাইল ব্যক্তিটিকে, তবে পারল না। তাকে আবারও চেয়ারে বসিয়ে দিয়ে শুভ্র বলল। বসে থাকো, উঠবে না? শুভ্র আর্নিকার চুলগুলো হাতে নিল। অসম্পূর্ণ বেনিটি সম্পূর্ণ করে গার্ডার দিয়ে বেঁধে দিল। আর্নিকা অবাক হয়ে বলল। কি করছেন কি? শুভ্র কণ্ঠ খাদে নামিয়ে বলল। আমাকে আমার কাজ করতে দাও, কোনো কথা বলবে না। আর্নিকা চেয়েও কিছু বলতে পারল না। নিশ্চুপভাবে তার কর্মকাণ্ড দেখে গেল। শুভ্র এবার তার ট্রাউজারের পকেট থেকে একটা বক্স বের করল। তারপর সেটা থেকে একটা সিম্পল চেন পরিয়ে দিল আর্নিকার গলায়। কাঁধে শুভ্রের স্পর্শ পেয়ে কেঁপে উঠল আর্নিকা। আঁখিজোড়া বন্ধ করে নিল সে। কিছুক্ষণ পর বাঁক কারণে শুভ্রের কোমল স্পর্শ অনুভব করল সে। তারপর ডান পাশে। আর্নিকা পিট পিট করে আঁখিজোড়া মেলে তাকায়। হৃদয় মাঝে ঝড় শুরু হয়েছে তার। অসহনীয় এক অদ্ভুত সুখকর অনুভূতির বিচরণ চলছে তার মাঝে। শুভ্র সময় নিয়ে তাকিয়ে থাকে আর্নিকার দিকে। আর্নিকার মাঝে বয়ে চলা অনুভূতির ঝড়ের আভাস পেল যেন সে। তবুও কিছুই বলল না শুভ্র। নিশ্চুপ নীরবতা বজায় রেখে আর্নিকার দিকে খানিকটা ঝুঁকে এলো শুভ্র। আর্নিকা তৎক্ষণাৎ পাথা পিছিয়ে নিল আতঙ্কিতভাবে। শুভ্র মুচকি হেসে ডায়মন্ডের একটি নোজপিন আর্নিকার সামনে ধরল। তারপর সেটি পরিয়ে দিতে
দিতে উদ্যত হতে আরেকা কাপা গলায় বলল। এটা আমি নিজেই করি। শুভ্র আরেকার দিকে ভ্রু কুঁচকে তাকায়, গমগমে স্বরে বলে। তোমাকে চুপ থাকতে বলেছি, চুপ করে বসে থাকো, আমাকে আমার কাজ করতে দাও। আর্নিকা এর বিপরীতে আর কিছুই বলতে পারল না। শুভ্র সময় নিয়ে আর্নিকাকে নোজপিনটা পরিয়ে দিল, তারপর বলল। তাকাও। আর্নিকা চোখ তুলে শুভ্রের দিকে তাকায়। শুভ্র তাকিয়েছিল, তার দিকে দৃষ্টি মিলল দুজনের। শুভ্র তা দেখে চোখে হাসল, বলল। আমাকে না, নিজে আয়নায় নিজেকে দেখো। আর্নিকা কিছুটা লজ্জা পেল, দৃষ্টি নত করে ফের তাকালো আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে। চোখে মুগ্ধতা ছড়ালো, তার দৃষ্টি আকর্ষণ করল ওর গলায় জলজল করে চেন, যেটার মাঝে ডায়মন্ড বসানো। কর্ণের মাঝেও একজোড়া শুভ্রাংশ জলজল করছে। সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করল তার নাসিকার মাঝে ছোট্ট শুভ্রাংশটি। ফর্সা মুখ বিবরে বেশ মানানসইভাবে জলজল করছে যেন। আর্নিকা অবাকরত গলায় বলল। এগুলো আমার জন্য এনেছেন? না, আমার ব্যক্তিগত ছলনাময়ী নারীর জন্য। আর্নিকা ভ্রুজোড়া কুঁচকে নিল, মনের মাঝে খুব জন্ম নিল। এতক্ষণের সুখকর অনুভূতি এক নিমেষেই হাওয়ায় মিলিয়ে গেল। হালকা রাগ মিশ্রিত কণ্ঠে বলল। তাহলে তাকেই পরিয়ে দিন, আমাকে কেন দিলেন? শুভ্র আর্নিকার পানে এক দৃষ্টিতে তাকিয়ে বলল। তাকেই তো পরিয়ে দিচ্ছি। আর্নিকার কুঁচকানো ভ্রুজোড়া আরো খানিকটা কুঁচকে গেল। খানিক সময় ভেবে শুভ্রের কথার অর্থ বুঝতে পেরে ফট করে বলল। আমি ছলনাময়ী? শুভ্র নির্বাক কণ্ঠে বলল। হ্যাঁ। আর্নিকার রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল। তা কি ছলনা করেছি আমি? নিজস্বতায় আমাকে আটকে। মানে